নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সবাইকে শুভ সকাল জানাই 92.7 বিগ এফএম এর পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি আপনাদের সৌমিত্র বসু। আজকে বিশেষ দিন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজকে প্রয়াত হয়েছিলেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। দীর্ঘদিন ধরেই তার চেতনা লুপ্ত হয়ে গিয়েছিল। মানুষজন তার জন্মদিনে, আমিও গেছি, তাকে ঘিরে বসতেন, তিনি গলায় মালা পরে বসে থাকতেন, মালার ফুলগুলো একে একে ছিঁড়তেন। সেই যে বিদ্রোহী কবি, তাকে ওই অবস্থায় দেখে সত্যি সত্যি খুব কষ্ট হতো। আর আজকে জাতীয় ক্রীড়া দিবস, 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। খেলাধুলোর মধ্যে দিয়ে মানুষ পরিণত হয়ে ওঠে। এই যে আমাদের রোগ ভোগ, নানান রকম ছোটদের মধ্যে প্রচুর রোগ ভোগ বেড়ে গেছে, তার একটা বড় কারণ তারা খেলাধুলো করে না। আমরা এই বৃষ্টির সময় মাঠে গিয়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কাদা মেখে কি সব করতাম, কি কাণ্ডটা করতাম, কাদায় গড়াগড়ি যেতাম যাকে বলে ফুটবল নিয়ে। এখনকার ছেলেপুলেরা সে সমস্ত করে না, কিরম বাড়িতে বসে বসে ভিডিও গেমস করে, দেখে কিরম একটা লাগে। যাই হোক, বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 12ই ভাদ্র 1431, ইংরেজির 29শে আগস্ট 2024, বৃহস্পতিবার। আজকে একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 20 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 56 মিনিট। নক্ষত্র আর্দ্রা। জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 8টা বেজে 5 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন, আমরা উপমন্যুর কথা বলছিলাম। গুরু আয়োধ ধৌম্য, তার এক শিষ্যের কথা বলেছি আরুণী, আর একজন উপমন্যু। দুজনকেই গুরু পরীক্ষা করেছেন। একজনের প্রতি তিনি খুব সদয়, কিন্তু উপমন্যুর প্রতি খানিকটা নির্দয় বলেই মনে হচ্ছে। উপমন্যু গরু চড়াতে যায় এবং আয়োধধৌম্য তাকে নানান রকম ভাবে, কি বলবো, মানে তুমি ভিক্ষা করে সেই অন্ন গ্রহণ করো, না করতে পারবে না। তুমি একবার ভিক্ষা করেছো, সেইটা আমাকে দিয়ে দিয়েছো, দ্বিতীয়বারে ভিক্ষা করতে পারবে না। তুমি গরুর দুধ খেতে পারবে না। এইরকম করে একের পর এক নিষেধ চাপাচ্ছেন তার উপর, যাতে করে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। তার স্বাস্থ্য বড্ড ভালো, এত ভালো স্বাস্থ্য কেন হবে তার? এইরকম একটা জায়গায় আমরা শেষ করেছিলাম এর আগের দিন, সেটা তারপর থেকে বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, নতুন রচনা শুরু করব আজকে। তার নাম ঐক্য, কথামৃত। তারপর চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা আজকে দেরে গ্রামে যাচ্ছি। দেরে গ্রামের যে আশ্রম, সেই আশ্রম দেখতে যাব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রথমে তাহলে পুরাণ চিরন্তন, উপমন্যুর কথা, গানের পর। আয়োধ ধৌম্য উপমন্যুকে ডাকলেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুরু হচ্ছে আজকের পুরাণ চিরন্তন। ডেকে বললেন যে, উপমন্যু, তুমি তো নিশ্চয়ই আর গরুর দুধ খাচ্ছ না। বাছুরগুলো তাদের প্রাপ্য দুধ পুরোটাই পাচ্ছে তো? তা উপমন্যু বলল যে, হ্যাঁ গুরুদেব, আপনি বলবার পর থেকে আর কখনো খাইনি, আর বাছুরগুলো দেখুন মায়ের দুধ খেয়ে ভালোই আছে। ও, তাহলে তুমি এখন কি খেয়ে থাকো? সারাদিন নিশ্চয়ই উপোস করো না? তো উপমন্যু বলল, ওই বাছুরগুলো মায়ের দুধ খাবার পর জাবর কাটে তো,
তখন তাদের মুখে যে ফেনা তৈরি হয় আমি সেটুকু খেয়ে নি, এইভাবেই আছি। আর এটা খেয়ে আমার খিদেও পায় না। গুরুদেব, গুরুদেব, নিষ্ঠুর গুরুদেব। তিনি বলেন, না 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 না, এমন করতে পারো না তুমি। আরে বাছুরগুলোর মুখে যে ফেনা আসে তার ফলে তাদের হজম করার ক্ষমতাটা বাড়ে, তাদের হজম প্রক্রিয়াটা ঠিক ঠিক হয়। তুমি সেটা খেয়ে নিলে তাদের আরো ফেনা তৈরি করতে হবে। এইভাবে বাড়তি ফেনা তৈরি করতে গিয়ে তো তাদের শরীর খারাপ হবে। না 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 উপমন্যু, না না, এ তোমার খুব অন্যায়। বেশ, আপনার যখন ইচ্ছে নয় তখন সেটিও আর খাবো না। হ্যাঁ, তোমার এটা খাওয়া একদম ঠিক নয়, অত্যন্ত অন্যায় কাজ করছো তুমি। উপমন্যু সারাদিন ধরে গরু নিয়ে ঘুরে বেড়ায়, দুপুর গড়ালে প্রচন্ড খিদে পায়। কম বয়সী ছেলে, তরুণ, সারাদিন ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে গরুর সঙ্গে, পেট চুই চুই করে, পেট ব্যথা করে, কিন্তু খাবার কিছু নেই, কোনো কিচ্ছু খাবার জন্য গুরুদেব অনুমতি দিচ্ছেন না। তো দু একদিন অনেক কষ্ট সহ্য করে কোনো রকমে কাটিয়ে দিল, কিন্তু সেদিনটা একবারে চড়া রোদ, আকাশ থেকে আগুন ঝরে পড়ছে, প্রচন্ড গরম, সেই সঙ্গে খিদে, প্রচন্ড খিদে। সে হাঁটতে চলতে পারছে না, কি করবে? খানিকটা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরে বেড়ালো। চলতে চলতে হোঁচট খেয়ে পড়লো একটা গাছের ওপর, বেশ সুন্দর রূপলি রঙের পাতা। সে আর পারছে না, হিতাহিত জ্ঞান শূন্য, উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। খিদের চোটে সেই গাছের কয়েকটা পাতা ছিঁড়ে চিবিয়ে খেয়ে ফেললো। পাতা ছিঁড়তে গিয়ে কিছু আঠালো রস ছিটকে তার গায়ে, চোখে মুখে পড়লো। প্রচন্ড জ্বালা করে উঠল চোখ, খালি পেট, তারপরে এই পাতা খেয়ে কিরম বমি বমি ভাব লাগছে। উঠতে চেষ্টা করলো, মাথাটা ঘুরে গেল, বসে পড়ল আবার। শুনছেন উপমন্যুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে আসছি উপমন্যুর আরো কথা বলবার জন্য। গুরুর আদেশে তো কিচ্ছু খেতে পাবে না, কিচ্ছু না। মানে বাছুরের মুখে যে ফেনা ওঠে, সেই ফেনাটুকু পর্যন্ত খাওয়া নিষেধ হয়ে গেছে। এখন উপমন্যু পারছে না, পারছে না। প্রচন্ড রোদ্দুরের মধ্যে দুদিন ধরে সারাদিন খায়নি, তারপরে আর পারছে না কোনো মতে। ওই একটা গাছের উপর পড়ে গেছে, পড়ে গিয়ে সেই রূপলি পাতা খেয়ে তার সমস্ত শরীরে জ্বালা করছে, একবারে খুব খুব কষ্ট হচ্ছে। তো একটু উঠে বলল, যাই, সন্ধ্যের তো দেরি নেই, এবার গরুগুলোকে এক জায়গায় করি। কিন্তু উঠে দাঁড়াতেই পারলো না। চোখটা ঝাপসা লাগছে কেন? কারণ চারপাশে সবকিছু যেন নাচছে। হ্যাঁ, কি 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 হচ্ছে এটা? কিছুক্ষণের মধ্যে সব হারিয়ে গেল, সামনে শুধু নিকষ কালো অন্ধকার। সে গাছটা ছিল আকন্দ গাছ, আর আকন্দ গাছের পাতা, ফুল, ফল সবটাই বিষাক্ত। সেই বিষের ক্রিয়ায় উপমন্যু সম্পূর্ণ অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে গিয়ে কিছু দেখতে পাচ্ছে না, এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো হাঁটছে। চিৎকার করে ডাকবার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, গলায় কোনো জোর পাচ্ছে না, গলায় জ্বালা করছে। দুহাত সামনে ছড়িয়ে মরিয়া হয়ে হাঁটতে শুরু করলো। অনেকবার হোঁচট খেলো, আর সামনে একটা পরিত্যক্ত কুয়ো পড়েছিল, অব্যবহৃত, লতা পাতা দিয়ে ঢাকা। আর চলতে চলতে সেই কুয়োর মধ্যে পড়ে গেল। তো গরমকাল, কুয়োর জল প্রায় শুকিয়ে এসেছে, আর লতা পাতা নিচে ছিল সমস্ত, তার ফলে আঘাতটাও কম হলো, কিন্তু আর পাচ্ছে না, আর ভাববার ক্ষমতাও হারিয়ে ফেলেছে, আর আর পাচ্ছে না। অষাঢ়ের মতো উপমন্যু সেই আধো ঘুমে সেইখানেই পড়ে থাকলো। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার উপমন্যুর গল্প বাকিটা বলবো এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে আসছি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ঐক্য। স্বামী বিবেকানন্দের রচনা
1900 খ্রিস্টাব্দের জুন মাসে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে এই বক্তৃতাটি তিনি শুনিয়েছিলেন। পড়ে শোনাই। ভারতে বিভিন্ন সাম্প্রদায়িক মতবাদ হয় ঐক্যের একটি মূল ভাব অথবা দ্বৈত ভাব থেকে বিকাশ লাভ করেছে। মতবাদগুলি সবই বেদান্তের অন্তর্গত এবং বেদান্তের সাহায্যে ব্যাখ্যাত। তাদের শেষ সার কথা হলো ঐক্যের শিক্ষা। যাকে আমরা বহুরূপে দেখছি তিনি ঈশ্বর। বস্তুজাত পৃথিবী এবং বহুবিধ ইন্দ্রিয়জাত জ্ঞান আমরা অনুভব করি, তবু মাত্র একটি সত্তাই বিদ্যমান। এই সমস্ত বিভিন্ন নাম কেবল সেই একের প্রকাশের মাত্রাগত পার্থক্যকে দেখিয়ে দেয়। আজ যে কীট, কাল সে দেবতা। এই যে সকল স্বাতন্ত্র্যকে আমরা এত ভালোবাসি, সে সবই এক অনন্ত সত্তার অংশ মাত্র, এবং সেগুলির ভেদ কেবল প্রকাশের মাত্রায়। সেই অনন্ত সত্যকে জানাই মুক্তি লাভ। উপাসনার প্রণালী সম্পর্কে আমাদের যতই বিভ্রান্তি ঘটুক না কেন, বস্তুত মুক্তির জন্যই আমাদের সকল চেষ্টা। আমরা সুখও চাই না, দুঃখও চাই না, চাই মুক্তি। এই একটি লক্ষ্যের মধ্যেই আছে মানুষের সকল অতৃপ্ত তৃষ্ণার মূল রহস্য। হিন্দুও বলে, বৌদ্ধও বলে, মানুষের তৃষ্ণা হলো অধিক ও অধিকতরকে পাবার জন্য একটি জ্বলন্ত অপূরণীয় আকাঙ্ক্ষা। তোমরা আমেরিকানরা সর্বদা আরো সুখ আর সম্ভোগের সন্ধান করছো। একথা সত্য যে বাইরে তোমরা পরিতৃপ্ত হবে না, কিন্তু ভিতরে গভীরে তোমরা যা খুঁজছো তা হলো মুক্তি। এই বাসনার বিশালতা বস্তুত মানুষের নিজের অনন্তত্বের লক্ষণ। যেহেতু মানুষ অনন্ত, তাই বাসনা এবং বাসনা পূর্তি অনন্ত আকার ধারণ করলেই সে পরিতৃপ্ত হতে পারে। তাহলে কোন বস্তু মানুষকে তৃপ্ত করতে পারে? কাঞ্চন নয়, সম্ভোগ নয়, সৌন্দর্য নয়, শুধু এক অনন্তই তাকে পরিতৃপ্ত করতে পারে, এবং সেই অনন্ত সে নিজেই। একথা যখন সে উপলব্ধি করে, কেবল তখনই মুক্তি আসে। এই মাসিটি তার রন্ধ্ররূপী সকল ইন্দ্রিয়, সকল চেতনা, অনুভূতি ও সঙ্গীত নিয়ে শুধু একটি রাগিণীই গাইছে। যে বন থেকে তাকে ছেদন করা হয়েছিল, সেখানেই ফিরে যাবার সে প্রত্যাশী। নিজেকে উদ্ধার করো নিজের দ্বারা। নিজেকে ডুবতে দিও না কখনো, কারণ তুমি তোমার পরম বন্ধু, আবার তুমি তোমার চরম শত্রু। অনন্তকে সাহায্য করতে পারে কে? অন্ধকারের মধ্য দিয়ে যে হাতখানা তোমার কাছে আসছে, তাকেও তোমার নিজেরই হাত হতে হবে। ভীতি ও বাসনা, এই দুটি কারণই এসবের মূলে। কে তাদের সৃষ্টি করে? আমরা নিজেরাই। আমাদের জীবন যেন স্বপ্ন থেকে স্বপ্নান্তরে যাত্রা। অনন্ত স্বপ্নের দ্রষ্টা মানুষ সীমাবদ্ধ স্বপ্ন দেখে চলেছে। আহা, বাইরের কোনো বস্তুই যে নিত্য বস্তু নয়, এ যে কি অপূর্ব আশীর্বাদ! এই আপেক্ষিক জগতে কিছুই চিরন্তন নয়। এ কথা শুনে যাদের বুক কেঁপে ওঠে, তারা ওই কথাগুলির অর্থ জানে না। আমি যেন অনন্ত নীলাকাশ, আমার উপর দিয়ে এই নানা রঙের মেঘ ভেসে চলে যায়। কখনো বা এক মুহূর্ত থাকে, তারপরে অদৃশ্য হয়ে যায়। আমি সেই চিরন্তন নীলই থেকে যাই। আমি সবকিছুর সাক্ষী, সেই চিরন্তন সাক্ষী। আমি দেখি বলেই প্রকৃতি আছে। আমি না দেখলে প্রকৃতি থাকে না। আমাদের কেহই কিছু দেখতে বা কিছু বলতে পারতাম না, যদি এই অনন্ত ঐক্য এক মুহূর্তের জন্য ভেঙে যেত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার কথামৃত। বিবেকানন্দের রচনা থেকে পাঠের পর এবার কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর অনেক সময় মায়ের সঙ্গে কথা বলতেন। আমরা তো জানি, এর আগেও দেখেছি যে মায়ের সঙ্গে নানান রকমের কথা বলছেন। সেই সময়টা তার চারপাশে ভক্তরা রয়েছেন, কিন্তু সেই ভক্তরা, চারপাশের এই যে পৃথিবী, সেই সমস্ত যেন
দরজা বন্ধ করে দিয়েছেন, ভক্তরা তাকে দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি ভক্তদের যে যে উপস্থিতি সেটা অনুভবই করতে পারছেন না। তিনি যেন একটা ছোট্ট ঘরের মধ্যে মায়ের মুখোমুখি হয়ে বসে রয়েছেন। তন্ময়তা কোন জায়গায় গেলে পরে এই বাইরের পৃথিবী সম্পূর্ণ বিস্মরণ হয়ে যায়, সেইটা ঠাকুরের এই সমস্ত ভাব থেকে বুঝতে পারা যায়। ভক্তরা অবাক হয়ে দেখছেন যে তার মানে এই যে ঘর, এই ঘরে ঈশ্বরের উপস্থিতি ঘটেছে, মায়ের উপস্থিতি ঘটেছে। এই ঘরে না মনে, মন মানুষকে অনেকটা পর্যন্ত চালনা করে, সে কথা ঠাকুর বলেছেন। এই তো শোনালাম আপনাদের এর মধ্যে যে একজন মনে মনে ভাবছে যে যদি ভাগবত শুনতে যেতাম তাহলে ভালো হতো বলে সে বেশ্যালয়ে বসে রয়েছে, আর একজন ভাগবত শুনতে শুনতে সে মনে মনে ভাবছে আহা ওইখানে যদি যেতে পারতাম তাহলে কি ভালোই না হতো। ওই মন যেখানে নিয়ে যাচ্ছে তাকে, সেই জায়গাটাই হচ্ছে আসল। তো ঠাকুর মায়ের সঙ্গে সেই কথাটাই বলছেন, বলছেন যে মা আমি বলবো তবে তুমি করবে, এ কোনো কথাই নয়। কথা কওয়া কি কেবল ইশারা বই তো নয়। কেউ বলছে আমি খাবো, আবার কেউ বলছে যা আমি শুনবো না। কথা বলা তো সত্যি ইশারা, মানে আপনি যদি সেদিক থেকে দেখেন তাহলে এই যে আমার আমার মুখ থেকে কতগুলো আওয়াজ বেরোচ্ছে, এই আওয়াজগুলো আপনি আপনার মতন করে অনুবাদ করে নিচ্ছেন মনের মধ্যে। আপনি ছোটবেলা থেকে জানেন এই কথাটার এই মানে, এই কথাটার এই মানে, এই আওয়াজটার এই মানে, এই রকম করে বললে তার এই মানে, এইগুলো আপনি ছোটবেলা থেকে জানছেন, আপনি সেই অনুযায়ী এই কথাটার মানে তৈরি করে নিচ্ছেন। এটা তো আসলে ইশারা একটা, এটা তো আসলে সাইন, সিগন্যাল। তো ঠাকুর বলছেন যে আমাকে মুখে বলতে হবে কেন? মুখে আমাকে বলে কিছু একটা চাইতে হবে কেন? আমি মনে মনে যদি বলি, মনে মনে বললে তুমি শুনবে না। ব্যাকুল হয়ে যদি বলি তাহলে তুমি শুনবে না। তাহলে মনে মনে বলা, আমাকে যে সবসময় খুব জোরে চিৎকার করে মাইক বাজিয়ে উচ্চ ঈশ্বরে পাড়ার লোকের কানের দফা রফা করে এই যেরকম হয়টাই আর কি পুজোর সময়, সেই রকম করে বলতে হবে তার কোনো মানে নেই। কেউ এরকম করে বলেন, বলতে পারেন, আবার কেউ একেবারে নীরবে থাকেন, তাকে দেখে বুঝতেই পারা যায় না, কিন্তু ভেতরে 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 তিনি বলে যাচ্ছেন, বলে যাচ্ছেন, বলে যাচ্ছেন, মাকে ডাকছেন, সেই তীব্র ব্যাকুলতা নিয়ে ডাকছেন। এই এটাও হতে পারে। তো ঠাকুর সেই কথা বলছেন। তো আমি ব্যাকুল হয়ে মনে মনে বলছি, বলছেন তুমি যা আছো তাই আছো, তবে বলি কেন, প্রার্থনা করি কেন? তো মা তার উত্তরে বোধহয় বলছেন যে আমি যেমন করাই তেমনি করো। বেশ, তুমি যেমন করাও আমি তেমনি করি। আর বলছেন যা সব গোল হয়ে গেল, কেন বিচার করাও? এই সব কথাবার্তা হচ্ছে মায়ের সঙ্গে, আর ভক্তরা অবাক হয়ে শুনছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তো এরকম খানিকক্ষণ কথাবার্তা হচ্ছে মায়ের সঙ্গে। তারপরে হঠাৎ ওই যে দরজাটা দিয়ে তিনি কেবলমাত্র মায়ের সঙ্গে একটা নিভৃত কোণ রচনা করেছিলেন, সেই দরজাটা খুলে গেল। ঠাকুর ভক্তদের দেখতে পেলেন। ঠাকুর এই যে চেতন জগৎ, এই যে চারপাশের যে আমাদের পার্থিব জগৎ, সেই জগতের মধ্যে ফিরে এলেন। ফিরে এসে ভক্তদের বলছেন যে তাকে লাভ করতে হলে সংস্কার দরকার, একটা কিছু করে থাকা চাই, তপস্যা, তা সে এ জন্মেই হোক আর পূর্ব জন্মেই হোক। সংস্কার কথাটার মানে কি আপনারা জানেন, মানে আমার বলবার অপেক্ষা রাখে না। সংস্কার মানে হচ্ছে মার্জনা করা, না? গৃহ সংস্কার করছি মানে ঘরদোর ঠিকঠাক করছি, মার্জনা করছি, পরিষ্কার করছি। যা কিছু অপূর্ণতা ছিল, যা কিছু মলিনতা ছিল, যা কিছু অসম্পূর্ণতা ছিল, সেইগুলো সমস্ত দূর করছি, মেজে ঘষে পরিষ্কার করছি। এটাই তো সংস্কার। তো এটা কেবল ঘর বাড়িতেই করব? এটা কেবল সমাজ সংস্কারই করব? আমার নিজেকে সংস্কার করবার দায় নেই? এই যে নিজেকে সংস্কার করা, এই নিজেকে সংস্কার করতে না পারলে
তাকে লাভ করা যাবে না। কেমন করে নিজেকে সংস্কার করব? ওই আমার ভেতরে যা কিছু কলুষ আছে, যা কিছু পাপ আছে, যা কিছু অন্যায় আছে, যা কিছু নোংরা যা কিছু আছে, আমার এই ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। তো বা অন্য অজস্র লেখা মনে পড়ে রবীন্দ্রনাথের, লক্ষ্মী যখন আসবে কোথায় তারে দিবিরে ঠাঁই, তোর মনের মধ্যে চেয়ে দেখ সেই পদ্মটি নাই, সেই পদ্মটি মনের মধ্যে নিয়ে আসতে হবে। তো তো এইটি তপস্যা। তপস্যার কি? তপস্যা হচ্ছে এইটা, যে নিজেকে ক্রমাগত মার্জনা করে করে যাওয়া, নিজেকে ক্রমাগত নিজের ভেতরটাকে সংস্কার করতে 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 যাওয়া। আমরা সেটা করি না। আমরা আমাদের মনের মধ্যে নানান রকমের আবর্জনাকে জমতে দিই, জমতে দিই, জমতে দিই, জমতে দিই, জমতে 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 সেই সমস্ত আবর্জনা কঠোর কঠিন হয়ে ওঠে। এই যে নদীর তলায় আস্তে 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 পলি জমে, পলি জমে, পলি জমে, সে পলি পরিষ্কার করা হয় না। হ্যাঁ, আমাদের এখানে তো এরকম হয় প্রচুর জায়গা, পলি পরিষ্কার করা হয় না, তার ফলে সে শক্ত হয়ে যায়, তখন আর তাকে খুঁড়ে টুড়ে কিচ্ছু করা যায় না। তো এইরকম আমরা সংস্কার করি না, কিন্তু যিনি সংস্কার করেন, যিনি নিজেকে শুদ্ধ করতে করতে যান, তিনি শেষ পর্যন্ত তাকে লাভ করেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, কথামৃত শোনাচ্ছি আপনাদের সেই সব কথা। বলছে, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল তখন ব্যাকুল ক্রন্দন শুনে ঠাকুর তাকে দেখা দিলেন। আমরা জানি এই গল্প। বললেন, তুমি যদি কারুকে কখনো বস্ত্র দান করে থাকো তো মনে করে দেখো, তবে লজ্জা নিবারণ হবে। দ্রৌপদী বললেন, হ্যাঁ মনে পড়েছে, একজন ঋষি স্নান করছিলেন, তার কপনি ভেসে গিয়েছিল, আমি নিজের কাপড়খানা আধখানা ছিঁড়ে তাকে দিলাম। ঠাকুর বললেন, তবে আর তোমার কোনো ভয় নেই। তুমি কি কখনো কাউকে ত্রাণ করেছো? তাহলে তোমাকে ত্রাণ করা হবে, তুমি বেঁচে যাবে, তুমি বিপদ থেকে উদ্ধার পাবে। কিন্তু আমি জানি না এই প্রসঙ্গে কথাটা খুব প্রাসঙ্গিক হচ্ছে কিনা আমি বলতে পারবো না। এই যে রক্ত দান করা হয়, রক্ত আমাদের শরীরে প্রচুর বাড়তি জমে, সেগুলো দান করে নিলে শরীরের কোনো ক্ষতি হয় না। কিন্তু এখন অনেকটা সহজ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে মানুষের ধারণা ছিল, বহু মানুষের ধারণা ছিল, না রক্ত দেবো কি, ওরে বাবা অত সস্তা না, রক্ত দেবো। মানে এখনো পর্যন্ত কিছু মানুষের মধ্যে এই ধারণা যে নেই তা নয়, সে যাই হোক। তো এই রক্তদান প্রসঙ্গে আমার এক সম্পর্কে দাদা হন তিনি, তো তিনি ওরকম, না না রক্ত দেবো না, রক্ত দিতে পারবো না। আমি প্রচুর দিতাম, আমার ভয় টয়ের ব্যাপার ছিল না, এখন তো দিতে পারি না, নেয় না, আমাকে বাতিল করে দিয়েছে। তো আমি, তার একবার খুব রক্তের দরকার হলো, তা সে আমাকে বললো যে তুই তো অনেক রক্ত দিস, তোর তো এই সমস্ত কার্ড টার্ড আছে, তুই একটা ব্যবস্থা করে দে। আমি ব্যবস্থা করে দিলাম নিশ্চয়ই, কিন্তু আমি বললাম, দেখেছো তো, তুমি দাওনি, কিন্তু দিতে পারতে ইচ্ছে করলেই, কিন্তু দাওনি। আজকে দেখো তোমারও তো রক্তের দরকার হয়। তাই বলছি, আমি যদি কাউকে কিছু দিই তাহলে তার একটা ফেরত পাওয়া যায় কোথাও, কিন্তু কাউকে কিছু দিতে হবে। দ্রৌপদীর সম্পর্কে এই যে গল্পটা ঠাকুর বলছেন, যে শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে তুমি কখনো কাউকে বস্ত্র দান করেছো, তাহলে আর তোমার লজ্জা নেই, তাহলে তোমার কোনো ভয় নেই, তাহলে তুমি পেয়ে যাবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত আজকের মতো শেষ হলো। এরপর আপনাদের চিঠিপত্র, তারপর আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠি পড়ার পালা। অমিতাভ ভট্টাচার্যের চিঠি, ভাটপাড়া থেকে লিখেছেন, পড়ে শোনাই। মাননীয় সৌমিত্রবাবু, প্রথমেই আপনি ও বিগ এফএম এর সবাই আমার নমস্কার নেবেন। এবারের বিষয় নিয়ে আমি কিছু বলছি। আমাদের বাড়িতে 2 কাঠা জমির উপর একটা বাগান ছিল,
এখন ওই বাগান আর নেই। ছোটবেলায় বাগানে প্রতি বছর আমরা ঝুলন বসাতাম, বাগানের কিছুটা জায়গা পরিষ্কার করে একটা অস্থায়ী ঘর বানাতাম, ঘরের ভিতরে মাটি ও ঘাসের চাঙড় দিয়ে মেঝে বানাতাম, তার মধ্যে নানা রকমের দেবতাদের মূর্তি, জীবজন্তু, পাখিদের মূর্তি দিয়ে সাজাতাম। আর মূর্তিগুলি নড়াচড়া করতো, কারণ মূর্তিগুলি সুতো বা দড়ি দিয়ে এমন ভাবে বাঁধা থাকতো কেউ দেখতে পেত না। একজন ঘরের পেছনে লুকিয়ে থাকতো ও দড়িতে টান দিত। সরল মনের সবাই এর মনে হতো যেন জীবন্ত। সেই সব দিন আর ফিরে পাবো না। গুপি বাঘা ও ভূতের রাজাকে বলেছিল বয়স কমিয়ে দিতে, কিন্তু রাজামশাই কমাননি। একটা সময়ের পর বয়স যদি কমতে থাকে তাহলে আমরা সবাই ছোটবেলার আনন্দ নিতে পারি, কিন্তু সেটা অবাস্তব। সবাই ভালো থাকবেন। অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। ছোট্ট চিঠি, মিষ্টি চিঠি, এবং একটা দীর্ঘশ্বাসের চিঠিও বটে, যে সত্যি সত্যি তো ছোটবেলাটা চলে গেছে। ছোটবেলার যে অসম্ভব সরল কতকগুলো আনন্দ ছিল, সেই আনন্দের মধ্যে নিশ্চয়ই ওই ঝুলন সাজানোটা একটা আনন্দ। এবং ওই যে পেছন থেকে সুতো ধরে নাড়া হচ্ছে, পুতুলগুলো নড়ছে, সেটা দেখে নিশ্চয়ই বড়রাও বলতেন, বাবা কি করে নড়ছে রে, মানে তারা বুঝতে পারতেন। কিন্তু তারা ওই ছোট হয়ে যেতেন, ছোট হয়ে গিয়ে সেই বিস্ময়টাকে প্রকাশ করতেন। এই সবটা মিলিয়ে ভারী চমৎকার একটা ছবি তৈরি হয়ে উঠল। আপনাকে অনেক ধন্যবাদ অমিতাভ বাবু। এবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে চলুন একটা অন্য জায়গায় যাওয়া যাক, একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নিয়ে আসি, কেমন? ফিরে আসছি গানের পর। বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। হুগলির কামারপুকুর, যেখানে ঠাকুরের জন্মস্থান, সেখান থেকে বাঁকুড়ার জয়রামবাটি, মা শারদার জন্মস্থান, সেখান থেকে ঠাকুরের পৈতৃক যে বাড়ি বা গ্রাম, তার বাবার গ্রাম দে গ্রাম, অনেকগুলো জায়গা ঘুরলাম আমরা, বেশ অনেকদিন কাটালাম এই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর মা শারদাকে নিয়ে, তার বাবাকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে। হৃদয় তাদের মধ্যে পড়ে, তাদের নানান সব লীলাভূমি দেখা হলো। কিন্তু এখন তো একটু মন উড়ু উড়ু করছে। মন বলছে, ওরে সৌমিত্র, তোর অনুষ্ঠানটার নাম তো বাইরে দূরে, তা তুই শুধু বাইরে মানে কলকাতা কি তার আশপাশের বাইরে নিয়েই দিন কাটাচ্ছিস? দূরে যাবার কথা কি ভুলে গেলি? ডানাটা মেল। ঠিক 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 ঠিক। পশ্চিমবঙ্গের মধ্যে তো অনেক হলো, আবার নিশ্চয়ই হবে, কিন্তু আপাতত শরণাগত উড়াল দিতে চাইছে দূরে, সমুদ্র পার হয়ে চলে যেতে চাইছে, যেখানে সে কখনো যায়নি। কি ভাবছেন? হ্যাঁ, সমুদ্র পার হওয়া মানে একেবারে বিদেশ? না 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 না, অত দূরে যাওয়ার পরিকল্পনা এক্ষুনি নেই। কখনো যে যাইনি তা নয়, কিন্তু আমাদের এই দেশেই কত মন্দির আছে, কত ধর্মস্থান আছে, সেই সব জায়গা ভালো করে ঘুরে ঘুরে দেখি একটু। না হয় সমুদ্র পার হয়েই গেলাম, কিন্তু কোথায় কোথায়? আচ্ছা, আরেকটু ধরিয়ে দিই। সমুদ্র বলতে বোঝাচ্ছে কালাপানি, তো সেই কালাপানি পার করে স্বাধীনতা আন্দোলনের যোদ্ধাদের নিয়ে যাওয়া হতো এক দ্বীপে। ব্যাস 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 ব্যাস, এইবার ধরে পেরেছেন, ঠিক আন্দামান, তার সঙ্গে নিকোবর, পরের পর দ্বীপ। এবারে শরণাগত সেইখানে চলল, সেখানকার মন্দির যা আছে সেইখানে নিয়ে যাব আপনাদের। আর আমি অন্তত মনে করি, আপনারাও নিশ্চয়ই মনে করবেন, সেই সব মন্দিরের মধ্যে একটির নাম হলো সেলুলার জেল, যেখানে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী যারা, তাদের বন্দি করে রেখে দেওয়া হতো, অকথ্য অত্যাচার করা হতো তাদের উপরে, অকথ্য অত্যাচার। হ্যাঁ, এই সেলুলার জেলও আমাদের কাছে মন্দির, দেশ মাতার মন্দির। তাহলে আন্দামান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ফিরে আসছি গানের পর। আন্দামান, বাইরে দূরে। বাইরে দূরে এই পর্বে ফিরে এলাম। শুনছেন হোক জীবনের সুর বদল, শরণাগত 92.7 বিগ FM এ।
আচ্ছা, আন্দামান গেছেন কখনো? না, অনেকে হয়তো গেছেন, কিন্তু আমি ঠিক জানি অনেকে জানেননি। তাদের জন্য দুটো কথা বলে শুরু করব এই বাইরে দূরে। কি করে যাবেন আন্দামান? 3 ভাবে আপনি যেতে পারেন আন্দামানে। সবচেয়ে সহজ রাস্তা হলো প্লেন, সবচেয়ে কম সময় লাগে, সবচেয়ে তাড়াতাড়ি চলে যাওয়া যায়, এবং বেশ কিছু ফ্লাইট আছে যারা ঘন্টা 2 মধ্যে আপনাকে পোর্ট ব্লেয়ারে পৌঁছে দেবে আন্দামানে। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু আছে তাতে। প্লেনে গেলে যাত্রাপথের আনন্দটা তো পাওয়া হবে না। ওই হুশ করে আকাশে উঠলেন, মেঘের আড়ালে হারিয়ে গেলেন, ব্যাস, তখন শুধু আকাশ, মেঘ, মেঘ, আকাশ। ঘুমিয়ে পড়া ছাড়া আর আপনার কোনো কাজ নেই। আর যেতে পারেন ট্রেনে। না না, ঠাট্টা করছি না, ট্রেনে যেতে পারেন আপনি সত্যি। সে ট্রেন একটা ছাড়ে আন্দুল থেকে, অন্যটা ছাড়ে শালিমার থেকে। না না, অত বড় বড় চোখ করে থাকবেন না। ট্রেনের পক্ষে যে সমুদ্র লঙ্ঘন করা সম্ভব নয় সে তো আমরা সবাই জানি। এই দুটো ট্রেন আপনাকে নিয়ে যাবে দক্ষিণ ভারতে। আন্দুল থেকে যে ট্রেন ছাড়ে সে নিয়ে যাবে রায়াপুরামে, সেখান থেকে চেন্নাই যেতে হবে আপনাকে। আর শালিমার থেকে যে ট্রেন ছাড়লো সে আপনাকে পৌঁছে দেবে চেন্নাইয়ের সেন্ট্রাল স্টেশনে। চেন্নাই বন্দর থেকে আপনাকে জাহাজ ধরতে হবে, তার মানে ট্রেন আপনাকে পুরোটা নিয়ে যাচ্ছে না। 3 নম্বরটা হলো কলকাতা বন্দর থেকে জাহাজ ছাড়লো, মোটামুটি 66 ঘন্টা, মানে ধরুন দিন 3 পথ পাড়ি দিয়ে জাহাজ আপনাকে পোর্ট ব্লেয়ারে নামিয়ে দেবে। তাই বলি কি, একটা পিঠ জাহাজে যান আর ফেরাটা করুন প্লেনে। যাবার সময় কৌতূহল খুব বেশি, চোখ চারপাশে অনেক কিছু দেখতে চাইছে, তো সমুদ্র দেখতে দেখতে যাওয়া, এই অভিজ্ঞতা নিশ্চয়ই খুব বিরল অভিজ্ঞতা হয়ে থেকে যাবে আপনার জীবনে, তাই না? তাহলে ওটাই ঠিক রইল, যাওয়াটা জাহাজে। কিন্তু জাহাজে চড়ার আজকে সময় নেই, শেষ করতে হবে আজকে শরণাগত। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠান। পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ। যবনিকা অন্তরালে মর্ত পৃথিবীতে ঢাকা পড়া এই মন, আভাসে ইঙ্গিতে প্রমাণে ও অনুমানে আলোতে আধারে ভাঙা খণ্ড জুড়ে সে যে দেখেছে আমারে, মিলায় তাহার সাথে নিজ অভিরুচি আশা তৃষা। বারবার ফেলেছিল মুছি রেখা তার, মাঝে মাঝে করিয়া সংস্কার দেখেছে নূতন করে মোরে। কতবার ঘটেছে সংশয়, এই যে সত্যে ও ভুলে রচিত আমার মূর্তি, সংসারের কুলে এ নিয়ে সে এতদিন কাটাইছে বেলা। এরে ভালোবেসেছিল, এরে নিয়ে খেলা সাঙ্গ করে চলে গেছে। বসে একা ঘরে মনে মনে ভাবিতেছি আজ, লোকান্তরে যদি তার দিব্য আঁখি মায়া মুক্ত হয় অকস্মাৎ, পাবে যার নবপরিচয় সে কি আমি? স্পষ্টতারে জানুক যতই, তবু যে অস্পষ্ট ছিল তাহার মতোই, এরে কি আপনি রচি বাসিবে সে ভালো? হায় রে মানুষ এ যে পরিপূর্ণ আলো, সে তো প্রলয়ের তরে, সৃষ্টির চাতুরী ছায়াতে আলোতে নিত্য করে লুকোচুরি। সে মায়াতে বেঁধেছিল মর্তে মোরা দোহে আমাদের খেলা ঘর, অপূর্ণের মোহে মুগ্ধ ছিল, মর্তপাত্রে পেয়েছি অমৃত, পূর্ণতা নির্মম সে যে স্তব্ধ অনাবৃত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।